হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ইউ অল টু মাই ইউটিউব চ্যানেল। আগের দিন আমরা ক্লাস 9-এর যে ম্যাথামেটিক্স সিলেবাস ছিল সেই সিলেবাস সম্বন্ধে ইন ডিটেলস পড়াশোনা করেছি। আমরা জেনেছি যে আমাদেরকে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, এবং আমি আগের দিন বলেছিলাম যে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে বাস্তব সংখ্যা দিয়ে শুরু হবে। তো আজকে বাস্তব সংখ্যা পার্ট 1 এখান থেকে আমরা শুরু করব। দেখো, আজকের যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর মধ্যে আমরা ম্যাক্সিমাম টপিকটাই ক্লাস 8-এ পড়ে ফেলেছি। আজকে আবার পড়ব, আবার প্রত্যেকটা জিনিসকে প্রথম থেকে শুরু করব। তো আজকের টপিক হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ইংরেজি বলা হয় ন্যাচারাল নাম্বার, অখণ্ড সংখ্যা, হোল নাম্বার, পূর্ণ সংখ্যা ইন্টিজার, মূলত সংখ্যা, রেশনাল নাম্বার, সংখ্যা রেখায় স্থাপন। এই যে তিন সংখ্যাগুলো পড়বো যেগুলো, সেগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করব। এটা হচ্ছে আজকের টপিক। তো যাই হোক, আমরা শুরু করি প্রথমে স্বাভাবিক সংখ্যা দিয়ে, দেন আমরা একটা একটা করে প্রত্যেকটা সংখ্যাকে শিখব। স্বাভাবিক সংখ্যা বলতে যেটা বোঝায়, ধরো এখানে কতগুলো বল আছে, আকৃতিটা ঠিক বলের মতো হচ্ছে না, ধরে নাও বল হচ্ছে। এখন যদি তোমাকে বলা হয় যে এখানে কতগুলো বল আছে, তাহলে তুমি কী করবে? এখান থেকে কাউন্ট করতে শুরু করবে। কোথার থেকে? প্রথম থেকে কাউন্ট করতে শুরু করবে। কীভাবে কাউন্ট করবে? না 1 2 3 4 5, 1 2 3 4 5, অর্থাৎ এখানে মোট 5টা বল আছে। তাহলে এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো 1 2 3 4 5, যদি বেশি বল থাকতো তাহলে আরও নাম্বার হতো। এই নাম্বারগুলোকে আমরা কি করছি? গণনা করার জন্য আমরা ইউজ করছি। তাই জন্য এই নাম্বারগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা গণনা সংখ্যা, ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 করে আমরা এগিয়ে যাব 9 10 100 150 ইনফাইনাইট অবধি। স্বাভাবিক সংখ্যার যে দল, সেই দলকে আমরা এন দ্বারা প্রকাশ করি, যেহেতু ন্যাচারাল নাম্বার তাই এন। তাহলে এন এর মধ্যে কোন কোন সংখ্যাগুলো হবে? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, এরকম করে আমাদের সংখ্যাগুলো এগিয়ে যাবে, তাই তো? অসীম অবধি এগিয়ে যাবে, অসীম অবধি এগিয়ে যাবে। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার দল। অ্যাকচুয়ালি এটাকে সেট বলা হয়, স্বাভাবিক সংখ্যার সেট। তো সেট চ্যাপ্টারটা তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসে আছে। যখন আমরা পড়ব তখনকে আমরা বুঝবো সেট জিনিসটাকে, তার আগে আমরা এটাকে দলেই বলি। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা, অবভিয়াসলি ছোট স্বাভাবিক সংখ্যা হবে 1। সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কোনটা সেটা বলা যাবে না, কারণ যে সংখ্যাটাই আমরা ধরি না কেন তার থেকেও বড় সংখ্যা এক্সিস্ট করবে। তাই জন্য সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা বলে কিছু হয় না, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1। ক্লিয়ার? এরপর দেখো আমরা কি করব, দুটো স্বাভাবিক সংখ্যার যোগ দেখব, বিয়োগ, গুণ আর ভাগ দেখব, এবং দেখব যে আমাদের যে রেজাল্ট আসছে সেই রেজাল্টটা কি আসছে। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার প্রথমে আমরা যোগ দেখব। কি দেখব? দুটি স্বাভাবিক সংখ্যার কি কি দেখব? নম্বরে দেখব যোগ, 2 নম্বরে দেখব বিয়োগ, 3 নম্বরে গুণ, 4 নম্বরে ভাগ। একটা একটা করে এক্সাম্পল নিয়ে একটা একটা করে বুঝি। দেখো, দুটো স্বাভাবিক সংখ্যা নাও, যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা। একটা হচ্ছে 3 নাও প্লাস 5, 3 + 5 কত হয়? 8 হয়। 9 + 19 = 28। 110 + 150 = 260।
এই যে তিনটে এক্সাম্পল নিলাম, সেখানে দেখো 3 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, 5 একটা স্বাভাবিক সংখ্যা, দুটো যোগ করে আমরা যেটা পেলাম সেটাও স্বাভাবিক সংখ্যা। 9 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, 19 স্বাভাবিক সংখ্যা, দুটো যোগ করে আমরা যেটা পেলাম সেটাও স্বাভাবিক সংখ্যা। 110 150 দুটো যোগ করে 260 এটাও একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের কনক্লুশন যেটা আসছে সেটা হচ্ছে দুটো স্বাভাবিক সংখ্যার যোগ কী হবে? সর্বদা স্বাভাবিক হবে, সর্বদা স্বাভাবিক। সর্বদা কথাটা একটু মাথায় রাখবে, সর্বদা মানে সব সময়ের জন্য, অলওয়েজ সর্বদা স্বাভাবিক হবে। অর্থাৎ যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যা নিয়ে তুমি যোগ করো, যে সংখ্যাটা পাবে সেটা সব সময়ের জন্যই স্বাভাবিক হবে। এরপর নেক্সট হচ্ছে বিয়োগ। বিয়োগটা দেখি, দুটো স্বাভাবিক সংখ্যা নিই। ধরো 8 থেকে 5 বিয়োগ করলাম, 8 - 5, 8 - 5 হবে 3, 10 - 15 ইকুয়াল টু -5, 5 - 5 ইকুয়াল টু 0। তাহলে দেখো প্রথম যে এক্সাম্পলটা আছে সেইখানে প্রথম এক্সাম্পলের মধ্যে 8 - 5 ইকুয়াল টু 3, এই যে 3টা আসছে, এই 3টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আবার 10 - 15 আমার কত আসছে? -5, -5 কিন্তু আমার স্বাভাবিক সংখ্যা সেটার মধ্যে নেই, তাই জন্য এটা স্বাভাবিক সংখ্যা নয়। 5 - 5 ইকুয়াল টু 0, 0টা কিন্তু আমার স্বাভাবিক সংখ্যা সেটার মধ্যে নেই, তাই দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল কিন্তু সর্বদা স্বাভাবিক নয়, অলওয়েজ নট। মাঝে মধ্যে দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগফল স্বাভাবিক হতে পারে, যেমন ফার্স্ট এক্সাম্পলটা হলো। তাহলে সর্বদা স্বাভাবিক, সর্বদা স্বাভাবিক নয়। ক্লিয়ার? এরপর দেখো দুটো স্বাভাবিক সংখ্যার গুণ দেখি। যে কোনো দুটো স্বাভাবিক সংখ্যাকে নিই এবং তাদের গুণ করে আমরা দেখব। ধরো 3 × 10, 3 × 10 ইকুয়াল টু 30, 5 × 50 ইকুয়াল টু 250, 100 × 50 ইকুয়াল টু 0005, 5000। তিনটে এক্সাম্পল নিয়ে যেটা দেখলাম, 3 একটা স্বাভাবিক সংখ্যা, 10 একটা স্বাভাবিক সংখ্যা, আমার আসছে 30, 30 হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, 5 হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 50 হচ্ছে স্বাভাবিক সংখ্যা, দুটোর গুণ করে আর যেটা আসছে সেটা হচ্ছে 250, এটাও স্বাভাবিক সংখ্যা। 100 × 50 ইকুয়াল টু 5000, এটাও একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে দুটো স্বাভাবিক সংখ্যার গুণফল অলওয়েজ কী হবে? ন্যাচারাল হবে, অর্থাৎ সর্বদা স্বাভাবিক হবে, সর্বদা স্বাভাবিক হবে। ক্লিয়ার? এবার দুটো স্বাভাবিক সংখ্যার ভাগ দেখব। তোমরা যখন ভিডিওটা দেখছো সেই টাইম অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসো, তাহলে কি হবে, সময়ের সাথে সাথে ক্লাসটা করার সাথে সাথে তোমরা কী করবে? পয়েন্ট আউট করে নিতে পারবে। দুটো স্বাভাবিক সংখ্যার ভাগকে দেখি। ধরো 15কে আমি যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমার কত আসবে? 3 আসবে। ওকে, 3কে 2 দ্বারা ভাগ করি, 3কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমাকে লিখতে হবে 3/2। 5কে 7 দ্বারা ভাগ করলাম, 5কে 7 দ্বারা ভাগ করা যায় কি? তাহলে এটাকে লিখবো 5/7। তাহলে দেখো যে দুটো সংখ্যা প্রথম যেটা হলো সেটা 15কে 5 দ্বারা ভাগ করে 3 হলো, এটা আমরা বুঝলাম ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে। কিন্তু দেখো সেকেন্ড এক্সাম্পল আর থার্ড এক্সাম্পলে 3/2 যে সংখ্যাটা বা 5/2 যে সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে আসছে না। তাহলে আমরা কনক্লুশন কী হবে না, দুটো স্বাভাবিক সংখ্যার ভাগ, দুটো স্বাভাবিক সংখ্যার ভাগ সর্বদা স্বাভাবিক নয়, সর্বদা স্বাভাবিক নয়। ওকে, সর্বদা স্বাভাবিক নয়। তাহলে এইখানে আমরা যেটা দেখলাম, দুটো জিনিস দেখলাম, যেটা বিয়োগ আর ভাগ, এই দুটো কিন্তু স্বাভাবিক নয়, কিন্তু গুণ আর যোগটা স্বাভাবিক। দুটো স্বাভাবিক সংখ্যার যোগ আর গুণ সর্বদা স্বাভাবিক, কিন্তু দুটো স্বাভাবিক সংখ্যার বিয়োগ আর ভাগটা সর্বদা স্বাভাবিক নয়। স্বাভাবিক সংখ্যা সম্বন্ধে আমাদের সমস্ত কিছু পড়ে ফেললাম। আমাদের নেক্সট টপিক হচ্ছে অখণ্ড সংখ্যা। দেখো, অখণ্ড সংখ্যা বলতে আমরা যেটা বুঝি, অখণ্ড সংখ্যা ইংরেজিতে বলা হয় হোল নাম্বার, অখণ্ড সংখ্যা।
ইকুয়াল টু হবে অখণ্ড সংখ্যা সমান 0 প্লাস স্বাভাবিক, অর্থাৎ আমরা যে স্বাভাবিক সংখ্যাটা শিখলাম তার সাথে আমরা কি করব, শূন্যকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমাদের যে সংখ্যা শ্রেণীটা আসবে বা সংখ্যার দলটা আসবে সেই সংখ্যার দলটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা, ইংরেজিতে বলা হয় হোল নাম্বার। তাই জন্য অখণ্ড সংখ্যার সেটটাকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? ডব্লিউ দ্বারা প্রকাশ করব। তাহলে ডব্লিউর মধ্যে কি কি থাকবে? 0 থাকবে, তার সাথে স্বাভাবিক সংখ্যাগুলো থাকবে 1 2 3 4 ডট করে ইনফাইনাইট অবধি। হয়েছে? এখন যদি বলা হয় সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা আমরা জানলাম 1, তাহলে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা হবে 0। ক্লিয়ার? সবচেয়ে বড় অখণ্ড সংখ্যা সেটা কিন্তু বলা যাবে না। ক্লিয়ার? তাহলে এখন সমস্ত স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা? দেখো, সমস্ত স্বাভাবিক সংখ্যা কিন্তু অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা? সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, কারণ 0 হচ্ছে একটা অখণ্ড সংখ্যা যা স্বাভাবিক নয়। ক্লিয়ার? এখান থেকে যা কোশ্চেন হতে পারে সমস্ত কিছু আলোচনা করা হলো। এরপর যদি আমরা দুটো অখণ্ড সংখ্যা নিই, তার যোগ বিয়োগ গুণ ভাগ দেখি, তাহলে আমরা দেখব যে রেজাল্টটা আসবে সেটা স্বাভাবিক সংখ্যার মতোই আসবে। এটা তোমাদের টাস্ক থাকলো, তোমরা নিজেরা এক্সাম্পল নিয়ে অখণ্ড সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগটা দেখবে এবং রেজাল্ট যেটা আসবে সেটা দেখবে যে স্বাভাবিক সংখ্যার যেমন রেজাল্ট এসেছিল যে গুণ আর যোগ দুটোই স্বাভাবিক, হ্যাঁ, তাহলে গুণ আর যোগ দুটোই অখণ্ড হবে, কিন্তু ভাগ আর বিয়োগটা অখণ্ড হবে না। এরপর আমরা আসবো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বুঝতে গেলে আমরা একটু সংখ্যা রেখাটা নিয়ে একটু বুঝি, তারপর আমরা পূর্ণ সংখ্যাটা বুঝবো। দেখো, সংখ্যা রেখা মানে হচ্ছে এমন একটা রেখা যে রেখার উপর আমরা সংখ্যাকে স্থাপন করতে পারবো, যে রেখার উপর আমরা সংখ্যাকে স্থাপন করতে পারবো তাকে বলা হয় সংখ্যা রেখা। সেই সংখ্যা রেখাটা হতে পারে পূর্ণ সংখ্যার রেখা, সেই সংখ্যাটা হতে পারে আরও অন্য কোনো রেখা। হয়েছে? সংখ্যা রেখার মাঝে আমরা কি করলাম? 0 দিলাম। ঠিক আছে? মনে হয় এটা ঠিক করে একটু টানতে হবে। ঠিক আছে? দেখো, এটা হচ্ছে একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার উপর আমরা পূর্ণ সংখ্যাকে প্লট করব, পূর্ণ সংখ্যাকে বসাবো। মাঝে 0 দিলাম, ঠিক আছে? এরপর এই সাইডে দিলাম 1 2। দেখো, 0 থেকে 1 এর মধ্যে একটা গ্যাপিং রাখলাম। কেন গ্যাপিংটা রাখলাম? তার কারণ হচ্ছে না, 0 থেকে 1 এর মধ্যে অসংখ্য সংখ্যা আছে এবং 0 আর 1 এর মধ্যে যে গ্যাপিং সেটা হচ্ছে 1 - 0 = 1। এই গ্যাপিংটা প্রত্যেকটা সংখ্যার মধ্যে থাকবে, কারণ 2 আর 1 এর মধ্যে গ্যাপিংটা হচ্ছে 2 - 1 = 1। তাহলে গ্যাপিংটা আমাদের সেম হবে, এরকমভাবে সংখ্যা রেখাগুলোকে টানবে। 3 4 হয়েছে, এরকম করে প্লাস ইনফাইনাইট অবধি। আমার তীর চিহ্ন দেওয়ার মানে হচ্ছে আমার এদিকে অসংখ্য সংখ্যা আছে। এরপর দেখো, 0-র এই দিকে 0-র থেকে কম সংখ্যা কোনগুলো হয়? ঋণাত্মক সংখ্যাগুলো হয়। -1 -2 -3 -4 -5 করে মাইনাস ইনফাইনাইট অবধি যে সংখ্যাগুলো সেগুলো হচ্ছে কি? ঋণাত্মক সংখ্যা। এখন দেখো, এই সমস্ত ঋণাত্মক সংখ্যা প্লাস 0 প্লাস সমস্ত ধনাত্মক সংখ্যা যেগুলো পাচ্ছি 1 2 3 4 5 করে প্লাস ইনফাইনাইট ধনাত্মক সংখ্যা বলতে পারো, স্বাভাবিক সংখ্যা বলতে পারো, এই সমস্ত সংখ্যাগুলোকে একত্রে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা সমান কি হবে? পূর্ণ সংখ্যা সমান হবে পূর্ণ সংখ্যা 0 তো আমরা পাচ্ছি, তার সাথে আমরা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি, স্বাভাবিক সংখ্যা প্লাস -1 -2 -3 -4 মাইনাস ইনফাইনাইট অবধি যে সংখ্যাগুলো, সেই সমস্ত সংখ্যাগুলো আমার কী দেবে?
পূর্ণ সংখ্যা দেবে। এখন দেখো জিরো আর স্বাভাবিক সংখ্যা এই দুটো সংখ্যা মিলে আমাকে কোন সংখ্যা দিয়েছিল? আমাকে অখণ্ড সংখ্যা দিয়েছিল। তাহলে বিপরীতভাবে আমরা বলতে পারি যে সমস্ত অখণ্ড সংখ্যা তার সাথে আমি যদি ঋণাত্মক সংখ্যা -1, -2, -3, -4 করে ∞ এদেরকে জুড়ে দিই, তাহলে আমার যে টোটাল সংখ্যা শ্রেণীটা আসবে বা সংখ্যার দলটা আসবে, সেই দলটাকে আমরা কি বলবো? পূর্ণ সংখ্যার দল। ইংরেজিতে বলা হয় পূর্ণ সংখ্যা কি? ইন্টিজার। এর যে দল, সেই দলটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? জেড দ্বারা প্রকাশ করব। তাহলে জেডের মধ্যে কোন কোন সংখ্যাগুলো থাকবে? জেডের মধ্যে থাকবে 0, 1, 2, 3, প্লাস ইনফাইনাইট, -1, -2, -3, মাইনাস ইনফাইনাইট। এই যে সংখ্যাগুলো সব মিলিয়ে আমার যে সেটটা দেবে বা যে দলটা দেবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার দল। এরপর দেখো পূর্ণ সংখ্যার মধ্যে কি কি কোশ্চেন আসতে পারে। তার আগে আমি কয়েকটা জিনিস বোঝাই। এই যে জিরো থেকে যে ডান দিকের পূর্ণ সংখ্যাগুলো অর্থাৎ রাইট সাইডের যে পূর্ণ সংখ্যাগুলো সেগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় বা পজিটিভ ইন্টিজার বলা হয়। কি বলা হয়? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আবার জিরোর থেকে বাম দিকে যে সংখ্যাগুলো সেগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই সাইডটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। ওকে, আরেকটা বৈশিষ্ট্য দেখো এখানে, জিরো থেকে আমরা যত ডান দিকে যাব আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলো একটা আরেকটার থেকে বড় হবে। অর্থাৎ জিরোর থেকে 1 বড়, 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 3 বড়, 3 থেকে 4 বড় অ্যান্ড সো অন। আবার দেখো জিরোর থেকে আমরা যত বাম দিকে আসবো তত আমরা কি পাবো? জিরোর থেকে বাম দিকে যত আসবো তত আমরা একটা সংখ্যা আরেকটা সংখ্যার থেকে কম হবে। অর্থাৎ জিরোর থেকে কম হচ্ছে -1, -1-এর থেকে কম হচ্ছে -2, -2-এর থেকে কম বা ছোট হচ্ছে -3, -3-এর থেকে ছোট হবে -4। ক্লিয়ার? জিরো কিন্তু ঋণাত্মক বা ধনাত্মক কোনো সংখ্যায় নয়, কোনো পূর্ণ সংখ্যায় নয়। নট পজিটিভ আর নেগেটিভ। ক্লিয়ার? এরপর বলো, আমি একটা একটা করে যদি এত দূর অবধি বুঝে থাকো তাহলে আমি কয়েকটা কোশ্চেন করছি, তোমরা নিজেরাই পারবে। আমি যদি বলি সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, কথাটা ঠিক? অবভিয়াসলি ঠিক, কারণ সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে। আবার যদি বলি সমস্ত অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা, সেটাও ঠিক। আমি যদি বলি সমস্ত পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা, সেটা ঠিক নয়, কারণ -2, -3, -4 এই যে সংখ্যাগুলো এগুলো পূর্ণ সংখ্যা, কিন্তু এগুলো কি অখণ্ড সংখ্যা? সেগুলো নয়। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। আবার আমি যদি বলি সমস্ত পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা, সেটাও নয়, কারণ জিরো একটা পূর্ণ সংখ্যা, সেটা স্বাভাবিক নয়। ক্লিয়ার? এরপর যদি আমি বলি সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কোনটা, দেখো এইখানে একটা ভুল হয়। সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা বলতে আমরা অনেক সময় জিরোকে বলি, কিন্তু সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কি জিরো হবে? হবে না, কারণ সবচেয়ে পূর্ণ সংখ্যা বা সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা, সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা যদি আমাকে কোশ্চেন করে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কোনটা, তাহলে আমরা অনেক সময় জিরোকে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা হিসাবে বলে দিই। কিন্তু সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা জিরো হবে না, কারণ কি জিরোর থেকে যত আমরা বাম দিকে যাব তত আমরা কি সংখ্যা পাবো? ছোট সংখ্যা পাবো। তাহলে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা বা সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা সেটা আমরা বলতে পারবো না। কিন্তু তোমাদেরকে যদি বলে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে অ্যান্সার কী হবে? সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা আমি বলতে পারবো কি? -2, তার থেকে ছোট -3, -3 থেকে ছোট -4। যত আমরা বাম দিকে এগিয়ে যাবো আমরা ছোট ঋণাত্মক সংখ্যা পাবো। তাহলে সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা যদি বলে তাহলে সেটা -1 হবে। ক্লিয়ার? সবচেয়ে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা সেটাও বলা যাবে না। জিরো পজিটিভ বা নেগেটিভ কোনোটাই নয়। এরপর যেটা দেখো, আমরা দুটো পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ আর গুণ ভাগ যেমনটা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম সেটা আমরা এখানে দেখব। এখানে অবধি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা কি পেলাম? পূর্ণ সংখ্যার যে সেটটা পেলাম সেটা হচ্ছে জেড সমান কি পেলাম? 0, 1, 2, 3,
প্লাস ইনফাইনাইট সরি -1 -2 -3 মাইনাস ইনফাইনাইট। এই যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এরপর দুটো পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ দেখব। দেখো দুটো পূর্ণ সংখ্যা, যে কোনো দুটো পূর্ণ সংখ্যার এক্সাম্পল নিই। ধরো -3 একটা পূর্ণ সংখ্যা প্লাস -8 কত হবে? -8 প্লাস -3 মাইনাস মাইনাসের যোগ হবে 11 হবে -11। 8 প্লাস -3 এই প্লাস মাইনাস মাইনাস ইকুয়াল টু 5। আবার দেখো 100 প্লাস জিরো। তাহলে এই যে তিনটে এক্সাম্পল আমি দেখলাম, এই তিনটে এক্সাম্পলে -3 প্লাস -8 ইকুয়াল টু -11 আমার পূর্ণ সংখ্যার দলের মধ্যে পড়বে। ক্লিয়ার? 8 প্লাস -3 ইকুয়াল টু 5টা আমার পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। আবার 100 মাইনাস 100 ইকুয়াল টু 0 সেটাও পূর্ণ সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে আমাদের কনক্লুশন কি আসবে? দুটো পূর্ণ সংখ্যার যোগ কি হবে? সর্বদা পূর্ণ সংখ্যা, তাই তো? ক্লিয়ার? দেন বিয়োগটা দেখি। বিয়োগটা কি হবে? 3 মাইনাস -5 মাইনাস মাইনাস প্লাস ইকুয়াল টু 8। 2 মাইনাস 5 2 থেকে 5 বিয়োগ করলে -3 হবে। 5 মাইনাস 9 ইকুয়াল টু -4। দেখো তিনটে এক্সাম্পল যেটা পেলাম, দুটো পূর্ণ সংখ্যাকে আমি বিয়োগ করছি। 3 একটা পূর্ণ সংখ্যা, -5 একটা পূর্ণ সংখ্যা, দুটোকে বিয়োগ করলে আমরা পাচ্ছি +8। আবার 2 একটা পূর্ণ সংখ্যা, 5 একটা পূর্ণ সংখ্যা, দুটোকে বিয়োগ করার পর আমরা -3 পাচ্ছি। 5 একটা পূর্ণ সংখ্যা, 9 একটা পূর্ণ সংখ্যা, দুটোকে বিয়োগ করার পর আমরা -4 পাচ্ছি। অর্থাৎ আমাদের কনক্লুশন হচ্ছে দুটো পূর্ণ সংখ্যার বিয়োগটা সর্বদা পূর্ণ সংখ্যা হবে, স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে যেটা হচ্ছিল না। ঠিক আছে? সর্বদা পূর্ণ সংখ্যা। দুটো পূর্ণ সংখ্যার গুণ দেখো, যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নাও, তার গুণ করে নাও। -9 একটা পূর্ণ সংখ্যা ইন্টু -3 কত হবে? 27 প্লাস 9 ইন্টু 0 ইকুয়াল টু 0। 227 ইন্টু -3 কত হবে? 27 ইন্টু -3 27 ইন্টু -3 হবে 3 7 21, 7 থেকে 2, 3 দুগুণে 6, 7 8 -81। ক্লিয়ার? দেখো 27 এটাও একটা পূর্ণ সংখ্যা, 0 একটা পূর্ণ সংখ্যা, -81 এটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের কনক্লুশন হবে যে দুটো পূর্ণ সংখ্যার গুণ হচ্ছে সর্বদা পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? আবার দেখো দুটো পূর্ণ সংখ্যার ভাগ দেখি। দুটো পূর্ণ সংখ্যার ভাগ, ফার্স্ট এক্সাম্পলটা নাও। 27 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 9। 3 ডিভাইডেড বাই -5 ইকুয়াল টু -3/5। কারণ 3কে 5 দ্বারা -5 দ্বারা, প্রথম কথা 3কে 5 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 3কে -5 দ্বারা ভাগ করা যাবে না। তাহলে আমার এটাকে এরকমভাবে লিখতে হবে। আবার দেখো 7 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 7/9। তাহলে দেখো এই যে -3/5 বা 7/9 এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কি এই পূর্ণ সংখ্যার দলের মধ্যে আসছে না। তাহলে আমাদের যে কনক্লুশন হবে যে পূর্ণ সংখ্যার ভাগ কিন্তু সর্বদা পূর্ণ সংখ্যা নয়। ক্লিয়ার? ওকে, পূর্ণ সংখ্যা আমাদের এখানে কমপ্লিট হলো। তার আমরা দেখলাম যে পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ আর গুণটা সর্বদা পূর্ণ হয়, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগটা সর্বদা পূর্ণ হয় না। ক্লিয়ার? এরপর দেখো
আমাদের যে নেক্সট টপিক হচ্ছে সেটা হচ্ছে মূলত সংখ্যা। মূলত সংখ্যা কি ভালো করে বুঝবে। মূলত সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যাদেরকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারবো। মূলত সংখ্যা সমান পি বাই কিউ আকারে প্রকাশিত সংখ্যা, পি বাই কিউ আকারে। যেখানে পি আর কিউটা হচ্ছে, কন্ডিশনগুলো ভালো করে বুঝবে, পূর্ণ সংখ্যা আর কিউ নট ইকুয়াল টু 0, এই দুটো কন্ডিশন। মূলত সংখ্যা হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশিত সংখ্যা, যেখানে পি আর কিউটা হচ্ছে পূর্ণ সংখ্যা এখনই বোঝালাম, আর কিউ নট ইকুয়াল টু 0, এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে যায় তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো মূলত সংখ্যা। ইংরেজি বলে রেশনাল নাম্বার। দ্য নাম্বার which is expressed in term of p by q in which p and q are integer and q not equal to 0 is called rational number. ওকে, এক্সাম্পল দেখি কোন কোন নাম্বারগুলো রেশনাল হতে পারে। 2 আমাদের পূর্ণ সংখ্যা ছিল, -2 পূর্ণ সংখ্যা ছিল, -0 পূর্ণ সংখ্যা ছিল, তাই তো। আবার এই সংখ্যাগুলো তো 3কে 2 দ্বারা ভাগ করা যায় না, 5কে 7 দ্বারা ভাগ করা যায় না, -5 ধরলাম। দেখো এই 5টা এক্সাম্পল দেখো। 2 আমার কী ছিল? পূর্ণ সংখ্যা ছিল। এখন দেখো এই 2কে আমি লিখতে পারি 2/1, কারণ কি 1 দ্বারা সব সংখ্যাকে ভাগ করা যায়, সব সংখ্যা 1 দ্বারা বিভাজ্য, তাহলে 2কে আমরা লিখতে পারি 2/1। P2Q1 পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা, তাহলে 2টা হয়ে গেল মূলত সংখ্যা। আবার -2কে আমরা লিখতে পারি -2/1, 0কে লিখতে পারি 0/1। P হচ্ছে 0 পূর্ণ সংখ্যা, Q হচ্ছে 1 পূর্ণ সংখ্যা, P হচ্ছে -2 পূর্ণ সংখ্যা, Q হচ্ছে 1 পূর্ণ সংখ্যা। সমস্ত কন্ডিশন মূলত সংখ্যার এরা ফুলফিল করছে। তার মানে আমি কি বলবো, সমস্ত পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা। যে পূর্ণ সংখ্যায় তুমি ধরো তাকে আর তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে, তাহলে সমস্ত পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা। আবার দেখো এক্সট্রা বলতে 3কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 3/2 যেটা 3কে 2 দ্বারা ভাগ, এই সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কিন্তু এই মূলত সংখ্যার যে কন্ডিশন সেটাকে ফুলফিল করছে। 3 একটা পূর্ণ সংখ্যা, 2 একটা পূর্ণ সংখ্যা, তাহলে 3/2 এটা একটা মূলত সংখ্যা। ক্লিয়ার? -5/7 এটাও একটা মূলত সংখ্যা। তাহলে মূলত সংখ্যার যে দলটা পাবো সেই দলটা পূর্ণ সংখ্যার যে দল সেই দলের থেকে বড় হবে না ছোট হবে? সেই দলের থেকে অবভিয়াসলি বড় হবে, কারণ এক্সট্রা এই সংখ্যাগুলো আছে যেগুলো মূলত সংখ্যা। আবার আমি দেখলাম যে সমস্ত যে পূর্ণ সংখ্যা সেটাও মূলত সংখ্যা হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমি এখন যদি বলি যে সমস্ত মূলত সংখ্যা কি পূর্ণ সংখ্যা? সমস্ত মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, কিন্তু সমস্ত পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা। এবার মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগটা দেখে নেব, তারপরে আমি যতটা বোঝালাম একটু সামারাইজ করে দেব। দুটি মূলদ সংখ্যার কি কি দেখব? যোগ দেখব, বিয়োগ দেখব, গুণ দেখব, আর ভাগ দেখব। দেখো দুটো মূলত সংখ্যা নাও যে কোনো, তাদের যোগ করো। 3/2 একটা মূলত সংখ্যা প্লাস 2 একটা মূলত সংখ্যা, 3/2 + 2 হয়ে যাবে 2 to 4 7/2, এটা একটা মূলত সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশিত। 5/2 + 3/2, 5/2 + 3/2 কত হবে? 2 এলসিএম আসবে, লসাগু আসবে, -5 + 3 হয়ে যাবে +2, 2 কেটে আমার 1 চলে আসবে। 1টাও কিন্তু একটা মূলত সংখ্যা, 1কে 1/1 আকারে লিখতে পারি আমি। 5 - 5 =
জিরো, 5 একটা মূলত সংখ্যা, 5 একটা মূলত সংখ্যা, সেটা আমার এলো জিরো, সেটা মূলত সংখ্যা। তাহলে দুটো মূলত সংখ্যার যোগ কি হবে? সর্বদা মূলদ হবে, সর্বদা হবে। দুটো মূলত সংখ্যার বিয়োগ দেখবো এরপর। দুটো মূলত সংখ্যার বিয়োগ, যে কোনো দুটো মূলত সংখ্যা দেখো, 3/2 একটা, -5/2 কত হবে? -2/2 ইকুয়াল টু -1। এলসিএম 2 হলো, 3 থেকে -5, 3 - 5 হচ্ছে -2, -2 কেটে -1 হলো। ঠিক আছে, -1 কি? একটা মূলত সংখ্যা, -1কে -1/1 আকারে লিখতে পারবো। 25 - 5/2 কত হবে? 50, 50 থেকে 5, 45/2, 2 ইন্টু 25 ইকুয়াল টু 50, 50 - 5, 45/2। এটা একটা মূলদ সংখ্যা। আবার দেখো 5/2 - 3/2, তাহলে 2/2 ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখবো বিভিন্ন এক্সাম্পল নিয়ে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে দুটো দুটো মূলদ সংখ্যার বিয়োগ সর্বদা কি হচ্ছে? মূলদ হচ্ছে। এরপর দুটো মূলদ সংখ্যার গুণ দেখো, -3/5 ইন্টু -2/5 কত হবে? -3 ইন্টু -2 প্লাস 6, 5 ইন্টু 5 25, 6/25 p/q আকারে প্রকাশিত সংখ্যা, p/q আকারে প্রকাশিত সংখ্যা, যেখানে p হচ্ছে 6, q হচ্ছে 25, তাহলে এটা মূলত সংখ্যা। আবার দেখো 0 ইন্টু -5/2 ইকুয়াল টু 0, 0 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং সেটা মূলত সংখ্যা। আবার দেখো 3/6 ইন্টু 6/3 ইকুয়াল টু 1, এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে আমরা দেখলাম যে দুটো পূর্ণ সংখ্যার গুণ সর্বদা মূলদ হবে। এরপর ভাগটা আমার কিন্তু হচ্ছিল না, সেটা স্বাভাবিক সংখ্যার ক্ষেত্র হচ্ছিল না, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্র হচ্ছিল না। মূলদ সংখ্যার ক্ষেত্রে কি হচ্ছে দেখি, 3কে 2 দ্বারা ভাগ করব, আমার আসবে 3/2। 17 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 17/6, -25 ডিভাইডেড বাই 5 -5, 25কে 5 দ্বারা ডিভাইড করলে 5 হবে, আর মাইনাসের জন্য মাইনাস আসবে। কত হবে? 3/2 ডিভাইডেড বাই 6, তাহলে 3/2 ইন্টু 1/6 ইকুয়াল টু আসবে 1/4। 1/4 মূলদ, -5 মূলদ, 17/6 মূলদ, 3/2 মূলদ। তাহলে দুটো মূলদ সংখ্যার ভাগ সর্বদা মূলদ হবে। অর্থাৎ দুটো মূলদ সংখ্যার যোগ, ভাগ, গুণ, বিয়োগ 4টা অপারেশনে আমি যদি করি তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা মূলদ হবে। ক্লিয়ার? এরপর দেখো আমরা এই যে 4টা সংখ্যা শিখলাম, এই 4টা সংখ্যা শিখে আমরা যেটা বুঝতে পারলাম, সেই বোঝাটা হচ্ছে না স্বাভাবিক সংখ্যা, এটা যদি স্বাভাবিক সংখ্যা হয় ন্যাচারাল নাম্বার n, তার থেকে বড় হচ্ছে কে? হোল নাম্বার। তার থেকে একটু বড় হচ্ছে কে? জেড, পূর্ণ সংখ্যার সেট। তার থেকে বড় হচ্ছে রেশনাল নাম্বারের সেট। এরপর দেখো এখান থেকে বুঝতে পারছো সমস্ত স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা, সমস্ত অখণ্ড সংখ্যা মূলদ সংখ্যা, সমস্ত পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা স্বাভাবিক নয়, সমস্ত মূলদ সংখ্যা অখণ্ড নয়, সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যাও নয়। সমস্ত স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা, সমস্ত স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা, কিন্তু সমস্ত পূর্ণ সংখ্যা অখণ্ড নয়, সমস্ত পূর্ণ সংখ্যা স্বাভাবিক নয়। ক্লিয়ার? এইটা হচ্ছে আমার বোঝার একটা উপায় যে কোন সংখ্যাটা কি হয়। আজকের টপিক আমাদের এখানে শেষ হচ্ছে।
পরের দিন আমরা যেটা করব, পরের দিন আমরা মূলত সংখ্যা সম্বন্ধে ইন ডিটেলস আরও পড়াশোনা করব। মূলত সংখ্যাকে আমরা দুটো পার্টে ভাগ করব, একটাকে পূর্ণ সংখ্যা বলবো, একটাকে ভগ্নাংশ বলবো, এবং ভগ্নাংশের বিভিন্ন টাইপ সম্বন্ধে আমরা দেখব। সেইখানে আমরা কী করব, ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করব। এইখানে দেখো আমি একটা ছোট্ট জায়গায় স্কিপ করে গেছি, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। প্রথমে যেটা বললাম, আমাদের যে সংখ্যাগুলো আমরা দেখি না, আমরা যুগ্ম দেখি, অযুগ্ম দেখি, মৌলিক দেখি, যৌগিক দেখি, এই যে সংখ্যাগুলো দেখি, এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যারই এক একটা ভাগ, ঠিক আছে। তার মধ্যে কয়েকটা কন্ডিশন আছে। দেখো, স্বাভাবিক সংখ্যা আমরা প্রথমেই বুঝলাম, স্বাভাবিক তার যদি আমি ভাগ করি, তাহলে ভাগ করলে আমরা একটা পাবো যুগ্ম, একটা পাবো অযুগ্ম, একটা পাবো মৌলিক, আর একটা হচ্ছে যৌগিক। ঠিক আছে, যুগ্মকে ইংরেজিতে বলা হয় ইভেন নাম্বার, অযুগ্মকে বলা হয় অড নাম্বার, মৌলিককে বলা হয় প্রাইম নাম্বার, যৌগিককে বলা হয় কম্পোজিট নাম্বার। যুগ্ম সংখ্যা কাকে বলবো? যেসব সংখ্যাগুলোকে, যেসব স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো, অর্থাৎ যেসব স্বাভাবিক সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাদেরকে আমি যুগ্ম সংখ্যা বলবো। যেমন 2 2 দ্বারা বিভাজ্য, 4 2 দ্বারা বিভাজ্য, 6 2 দ্বারা বিভাজ্য, 8 2 দ্বারা বিভাজ্য, 10 2 দ্বারা বিভাজ্য, 11 2 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 11 যুগ্ম সংখ্যা নয়। অযুগ্ম হচ্ছে যুগ্ম সংখ্যা ছাড়া বাকি যে স্বাভাবিক সংখ্যাগুলো সেগুলো হচ্ছে অযুগ্ম, অর্থাৎ 3 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে, এদেরকে 2 দ্বারা ভাগ করা যায় না। তাহলে 2 দ্বারা ভাগ করা যেগুলো যায় সেগুলো যুগ্ম, যেগুলোকে 2 দ্বারা ভাগ করা যায় না সেগুলো অযুগ্ম। মৌলিক হচ্ছে, তোমরা উৎপাদক শিখেছো, ধরো 10কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করে দেওয়া যায়? 1 2 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায় না, 5 আর 10। এই যে সংখ্যাগুলো হলো, 10কে 1 দ্বারা ভাগ করা যায়, 2 5 আর 10, একে 10-এর উৎপাদক বলা হয়। ঠিক আছে, মৌলিক সংখ্যার উৎপাদক সবসময় দুটো থাকবে, মৌলিক সংখ্যার উৎপাদক সবসময় দুটো থাকবে। তাহলে দুটো ফিক্সড কি থাকবে? ফ্যাক্টর থাকবে, উৎপাদককে ফ্যাক্টর বলা হয়। ওকে, তাহলে যদি কোনো সংখ্যার শুধুমাত্র দুটো ফিক্সড ফ্যাক্টর থাকে, অর্থাৎ দুটোই উৎপাদক থাকবে, তার বেশি থাকবে না, তার কমও থাকবে না, তাহলে তাদেরকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যেমন দেখো, 2কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 2 সংখ্যাটাকে 1 দ্বারা ভাগ করা যায় আর 2 দ্বারা ভাগ করা যায়। 3 সংখ্যাটাকে 1 দ্বারা ভাগ করা যায় আর 3 দ্বারা ভাগ করা যায়। 5 সংখ্যাটাকে 1 দ্বারা ভাগ করা যায় আর 5 দ্বারা ভাগ করা যায়। 9 সংখ্যাটা 1 3 9, 3টে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, 1 দিয়ে, 3 দিয়ে, 9 দিয়ে। তাহলে এইখানে আমাদের মৌলিক সংখ্যা কোনটা কোনটা হলো? আমাদের মৌলিক সংখ্যা হলো 2 3 5। 9 কি মৌলিক সংখ্যা? কারণ 9-এর উৎপাদক সংখ্যা 2-এর থেকে বেশি হয়ে গেছে, তাহলে 9 মৌলিক সংখ্যা নয়। ক্লিয়ার? উদাহরণ হিসাবে আমরা লিখলাম 2 3 11 13, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যা কোনগুলো বলবো? যাদের 2-এর বেশি উৎপাদক থাকবে, 3টে থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, অর্থাৎ 2-এর বেশি উৎপাদক যদি কোনো সংখ্যা থাকে স্বাভাবিক সংখ্যার, তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো কি সংখ্যা? যৌগিক সংখ্যা। ইংরেজিতে বলা হয় কম্পোজিট নাম্বার। অর্থাৎ দেখো 9 4 6 এই সংখ্যাগুলোর কি থাকবে? 2-এর বেশি উৎপাদক থাকবে, অর্থাৎ দুটো সংখ্যার বেশি সংখ্যা দ্বারা তাদেরকে ভাগ করা যায়। তাহলে এটা স্বাভাবিক সংখ্যার কিন্তু ভাগ। স্বাভাবিক সংখ্যার 4টা ভাগ, একটা যুগ্ম, একটা অযুগ্ম, একটা মৌলিক, একটা যৌগিক। ক্লিয়ার? আজকের টপিক আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে ফেলেছি। পরের দিন আমরা যেটা বললাম সেই টপিক নিয়ে পার্ট 2 দিয়ে আমাদের শুরু হবে। ততক্ষণের জন্য হ্যাভ এ নাইস ডে অ্যান্ড বাই বাই।